আমাদের আজকের আলোচনার বিষয় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বা প্রকল্প বাস্তবায়ন। তো প্রকল্প বাস্তবায়ন বিষয়টা কি? প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য গৃহীত পরিকল্পনা এবং অনুসূচিকে বাস্তবে রূপ দেওয়াকেই প্রকল্প বাস্তবায়ন বলে। আমরা জানি যে প্রত্যেকটা প্রকল্পের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়, শিডিউলিং করা হয়। এই পরিকল্পনা এবং শিডিউলিংকে বাস্তবে রূপ দেওয়াকেই বলা হচ্ছে প্রকল্পের বাস্তবায়ন। তার মানে আমরা দেখছি যে প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং যে শিডিউলিং করা হয়, এই পরিকল্পনা এবং অনুসূচিকে বাস্তবে রূপ দেওয়াকেই প্রকল্প বাস্তবায়ন বলা হয়। আমরা আজকে আলোচনা করব যে প্রকল্প বাস্তবায়নের জন্য যে স্তরসমূহ রয়েছে বা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের যে স্টেজগুলো রয়েছে, স্টেজগুলো আমরা আজকে আলোচনা করব। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের যে স্টেজগুলো আছে সেই স্টেজ বা স্তরসমূহ হচ্ছে, একটা হচ্ছে প্রকল্প আরম্ভ করা। একটা প্রকল্পের ইমপ্লিমেন্টেশনের ফার্স্ট স্টেজ হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশন বা প্রকল্পে আরম্ভ করা। প্রকল্পটা আমরা কিভাবে আরম্ভ করি? প্রকল্পটা আরম্ভ করার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হয়। প্রকল্প আরম্ভ করার প্রথম কাজ হচ্ছে পিডি নিয়োগ। পিডি মানে হচ্ছে প্রজেক্ট ডিরেক্টর। প্রত্যেকটা প্রকল্পকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে, প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে, প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়। ইংরেজিতে বলা হয় প্রজেক্ট ডিরেক্টর, বাংলায় বলা হয় প্রকল্প পরিচালক এবং সংক্ষেপে বলা হয় পিডি। তারপর আমাদের কি করতে হয়? এই পিডি নিয়োগের পরে যে কাজটা করতে হয়, যে একটা প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল, এই পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়ন করা হবে তার জন্য কৌশল নির্ধারণ করা হয়। প্রকল্প আরম্ভের এ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা প্রকল্পের জন্য বাজেট নির্ধারণ করা। তোমরা নিশ্চয়ই জানো যে বাজেট কি, তারপর আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। বাজেট বিষয়টা মূলত একটা পরিকল্পনা। আমি যদি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই, পরিকল্পনা হচ্ছে আমরা ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণটাই হচ্ছে পরিকল্পনা। প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, দ্যাট ইজ প্ল্যান ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে পরিকল্পনা। সে আমি একটা গাড়ি কিনব, এটা পরিকল্পনা। কিন্তু যখন আমি বলবো আমি 20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনব, তখন এটা একটা পরিকল্পনা, কিন্তু এই পরিকল্পনাটাকে বলা হয় বাজেট। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট। পরিকল্পনাটা যখন সংখ্যাতে প্রকাশ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে বাজেট। তো একটা প্রকল্পের জন্য কি কি অর্থের প্রয়োজন, কোন খাতে কত অর্থের প্রয়োজন, এই সংক্রান্ত যাবতীয় পরিকল্পনাটাই হচ্ছে বাজেট। সুতরাং প্রকল্পের শুরুর এই পর্যায়ে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে একটা বাজেট প্রণয়ন করা প্রকল্পের জন্য। তারপর কি করতে হবে? শিডিউল করা। শিডিউলটা কি? আমরা জানি প্রকল্পের প্রত্যেকটা কাজের জন্য কোন কাজটা কখন শুরু হবে, কোন কাজটা কখন শেষ হবে, তো এই শিডিউলটা করে নিতে হবে। প্রকল্পের কাজগুলো স্পেসিফিক করতে হবে এবং কোন কাজটা কখন শুরু হবে, কোন কাজটা কখন শেষ করতে হবে, সেটা হচ্ছে শিডিউলিং। এই শিডিউলিংয়ের কাজটা প্রকল্পের আরম্ভ পর্যায়ে আমাদেরকে সমাপ্ত করতে হবে। তারপরে একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য কিছু আর্থিক এবং কারিগরি দিক থাকে, এবং এই আর্থিক এবং কারিগরি দিকটা বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রকল্প যখন পরিচালনা করা হয়, ব্যবস্থাপনার কর্মকাণ্ড পরিচালনা করা হয়, তখন এই কারিগরি দিকের কাজটা সহায়তা নেওয়ার জন্য বিভিন্ন পক্ষের সাথে চুক্তি সম্পাদনের প্রয়োজন হয়ে থাকে। আমরা যখন একটা প্রকল্পকে পরিচালনা করব, তখন ওই প্রকল্পটা পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, এই অর্থের জন্য অনেক সময় বিভিন্ন পক্ষের সাথে আমাদেরকে চুক্তি করতে হয়। তাহলে প্রকল্পের এই আরম্ভর পর্যায়ে একটা প্রকল্পকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে যে সকল কারিগরি সহায়তা প্রয়োজন, সেই সকল পক্ষসমূহের সাথে চুক্তি সম্পাদন করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, একটা প্রকল্পকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয়, এই অর্থ অনেক সময় বাইরের বিভিন্ন পক্ষের কাছ থেকে সংগ্রহ করা হয়, তাদের সাথে চুক্তি সম্পাদন করতে হয়। প্রকল্পের বাস্তবায়নের সেকেন্ড স্টেজ হচ্ছে স্পেসিফাইং ওয়ার্কস অ্যান্ড প্রিপেয়ার শিডিউল।
যে প্রকল্পের প্রত্যেকটা কাজকে নির্দিষ্টভাবে চিহ্নিত করো। তাহলে সেকেন্ড স্টেজটা কি? প্রকল্পের কাজগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণ এবং প্ল্যান নির্দিষ্ট করব। আমরা যে প্রকল্পের কাজগুলো নির্দিষ্ট করব, সেই নির্দিষ্ট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা দেখতে হবে, যে আমাদের প্ল্যানে কোন কাজগুলা বলে দেওয়া আছে, কোন কাজগুলা করতে হবে। এই প্রত্যেকটা কাজের জন্য কি করতে হবে? প্ল্যানটা অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রকল্প বাস্তবায়নের সেকেন্ড স্টেজটা হচ্ছে কার্যাবলী নির্দিষ্টকরণ। তো কার্যাবলী যে নির্দিষ্ট করব, কিসের ভিত্তিতে কার্যাবলী নির্দিষ্ট করব? আমি আমার পরিকল্পনার আলোকে কার্যাবলীগুলো নির্দিষ্ট করব। এই জন্য আমাকে প্ল্যানটা অ্যানালাইসিস করতে হবে। দেন আমাদের কি করতে হবে? প্রত্যেকটা কাজকে সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করতে হবে, যে আমার পরিকল্পনায় কোন কোন কাজগুলো আছে সেই প্রত্যেকটা কাজকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। এবং তারপরে কাজ হচ্ছে প্রত্যেকটা কাজের শুরু এবং শেষ নির্ধারণ করতে হবে। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সময়সূচি নির্ধারণ করে নিতে হবে। তারপর কি করতে হবে? আমাদের যে কাজগুলো আছে প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য, সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা বিভাগ, প্রয়োজনীয় উপবিভাগ স্থাপন করে নিতে হবে। একটা পরিকল্পনাকে সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের এ পর্যায়ে আরও কিছু কাজ করতে হয়। একটা প্রকল্পের জন্য যে সকল যন্ত্রপাতির প্রয়োজন, সেই সকল যন্ত্রপাতিগুলো নির্বাচন করতে হয়। যে একটা প্রকল্পের বাস্তবায়নের জন্য আমার কি কি যন্ত্রপাতি প্রয়োজন, সেই যন্ত্রপাতিগুলো আমাকে নির্বাচন করতে হবে। তারপরে কি করতে হবে? একটা প্রকল্পকে সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের অবকাঠামোর প্রয়োজন হয়, সেই অবকাঠামোগুলো আমাকে নির্বাচন করতে হবে। তারপর আমার যে বিষয়গুলো করতে হবে, একটা প্রকল্পের এই যে যন্ত্রপাতির কথা বললাম, এই যে অবকাঠামোর কথা বললাম, এই যন্ত্রপাতিগুলো, এই অবকাঠামোগুলো এগুলো নিশ্চিত করার জন্য অনেক সময় আমাকে দরপত্র আহ্বান করতে হয়, এই টেন্ডারিং করতে হয়, দরপত্র আহ্বান করতে হয়। এবং এই দরপত্র আহ্বানের পরে কি করতে হয়? ফরমাইশ প্রদান করতে হয়, অর্ডার প্রদান করতে হয়। তারপরে কি করতে হয়? এই যন্ত্রপাতিগুলো স্থাপন করতে হয়। যে যন্ত্রপাতিটা যেখানে থাকার দরকার, সেই যন্ত্রপাতিটা সেই জায়গায় সেখানে স্থাপন করার প্রয়োজন হয়। এই প্রকল্পের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, তারপরে যখন আমি প্রোডাকশন বেসড যদি কোনো প্রজেক্ট হয়, তখন আমার কি করতে হবে? কাঁচামাল সংগ্রহ করতে হবে। তাহলে আমরা দেখলাম প্রকল্পের বাস্তবায়নে ফার্স্ট স্টেজ হচ্ছে প্রকল্পের কাজ আরম্ভকরণের তারপরের কাজটা হচ্ছে কার্যাবলীগুলো চিহ্নিতকরণ এবং অনুসূচি প্রণয়ন, সেটা আমরা আলোচনা করলাম। থার্ড স্টেজে আমাদের কাজ হচ্ছে কর্তৃত্ব এবং দায়িত্ব ব্যাখ্যাকরণ। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে আমরা ব্যবস্থাপনার যে সংগঠন করেছিলাম, যে পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য একদল লোকের মধ্যে পারস্পরিক আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন এবং তাদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য ভাগ করে দেওয়াটাই হচ্ছে সংগঠন। এখানে দেখো একটা বিষয়, এখানে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন, তার মানে সম্পর্কটা বিভিন্ন রকম হয়ে থাকে, আনুষ্ঠানিক সম্পর্ক এবং অনানুষ্ঠানিক সম্পর্ক। আমি আবারও বলছি যে পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য কিছু মানুষের প্রয়োজন হয়। আমরা ব্যবস্থাপনার ছাত্র হিসেবে জানি যে ব্যবস্থাপনার টুলস হচ্ছে 6টি, যেটাকে বলা হয় সংক্ষেপে 6M। সেটা তোমরা জানো, ম্যান, মেশিন, মানি, মার্কেট, ম্যাটেরিয়াল, মেথড। খুব সাধারণভাবে যদি আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, দেখো আমাদের অন্যান্য 6টি উপাদানের মধ্যে 5টি উপাদান কিন্তু পরিচালনা করছে মানুষ। সুতরাং অন্য 5টি উপাদানের সঠিক ব্যবহার নিশ্চিত হয় মানুষের সঠিক ব্যবহারের উপরে। এই জন্য এই পর্যায়ে এসে কর্তৃত্ব এবং দায়িত্ব এবং সংগঠনের কাজটা করতে হয়। তাহলে এখানে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য একদল লোকের মধ্যে পারস্পরিক আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন। তাহলে একটা হচ্ছে আনুষ্ঠানিক সম্পর্ক, আর একটা হচ্ছে তাহলে অনানুষ্ঠানিক সম্পর্ক। এখন আনুষ্ঠানিক সম্পর্ক কাকে বলে? পদমর্যাদা থেকে যে সম্পর্কের সৃষ্টি হয় সেটা হচ্ছে আনুষ্ঠানিক সম্পর্ক। একজন ম্যানেজার, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একজন সুপারভাইজার, একজন লেবার, দ্যাট ইজ আনুষ্ঠানিক সম্পর্ক।
আর অনানুষ্ঠানিক সম্পর্ক কোনটা? পদমর্যাদার বাইরে ব্যক্তিগত চলাফেরার মাধ্যমে, ব্যক্তিগত উঠা বসার মাধ্যমে, ব্যক্তিগত মেলামেশার মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয় সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্ক। যেমন একজন মানুষ একজনের ভাই, একজন মানুষ একজনের বোন, একজনের চাচা, এই যে সম্পর্কগুলো এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্ক। বন্ধু অনানুষ্ঠানিক সম্পর্ক, এলাকার বড় ভাই অনানুষ্ঠানিক সম্পর্ক। এই সম্পর্কটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদমর্যাদা থেকে যে সম্পর্ক সৃষ্টি হবে সেটা হচ্ছে আনুষ্ঠানিক সম্পর্ক। এই ক্ষেত্রে আমরা কি করব? একটা প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত থাকবে তাদের দায়িত্ব এবং কর্তব্য ভাগ করে দেব। কার দায়িত্ব কি, কার কর্তব্য কি, কে কার অধীনে কাজ করবে, কে কার কাছে তার কাজের জন্য জবাবদিহিতা করবে, এবং তাদের সম্পর্কটা থাকবে আনুষ্ঠানিক। তাদের পদমর্যাদা থেকে তাদের সম্পর্ক সৃষ্টি হবে। এই কাজটা এই পর্যায়ে এসে করতে হবে। তারপরে কি এই পর্যায়ে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, অনেক সময় দেখা যায় একটা প্রকল্পের যে পরিকল্পনা আছে, পরিকল্পনাকে সামান্য পরিবর্তন করতে হয়, পরিকল্পনাকে চেঞ্জ করতে হয়। এখন এই চেঞ্জ করার অথরিটিটাকে এই পর্যায়ে এসে নির্দিষ্টকরণ করতে হবে। তারপর একটা প্রকল্প বাস্তবায়নের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক হচ্ছে সম্পদ সংগ্রহ, অবটেইনিং রিসোর্সেস। এই রিসোর্সেসটা 3 ধরনের রিসোর্সের কথা আমরা একটা প্রকল্পের এই ক্ষেত্রে আলোচনা করব। একটা হচ্ছে মানব সম্পদ, একটা হচ্ছে অর্থ সম্পদ, একটা হচ্ছে বস্তুগত সম্পদ। আমরা প্রথমে আলোচনা আসি মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স। তো আমরা তো মানুষ বুঝলাম, কিন্তু মানব সম্পদটা কি? কখন একজন মানুষ মানব সম্পদে পরিণত হয়? তাহলে সে বিষয়টা জানতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা মানুষের মধ্যে কিছু গুণাগুণের উপস্থিতি যখন থাকে, নির্দিষ্ট কিছু গুণাগুণের উপস্থিতি থাকে, তখন তাকে আমরা মানব সম্পদ বলি। তো এখন আমরা দেখি কি কি গুণাগুণ থাকলে একজন মানুষকে মানব সম্পদ বলা হয়। একজন মানুষ যখন শিক্ষিত হয়, এখন প্রশ্ন হচ্ছে শিক্ষিত বিভিন্নভাবে হতে পারে। সার্টিফিকেট থাকলেই যে একজন মানুষ শিক্ষিত হবে এমনটি নয়, আবার সার্টিফিকেট না থাকলেই যে একজন মানুষ শিক্ষিত হবে না এমনটিও নয়। তাহলে শিক্ষার সংজ্ঞাটা কি? শিক্ষার সংজ্ঞাটা হচ্ছে মানুষের আচরণের আকাঙ্ক্ষিত এবং অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনের নাম হচ্ছে শিক্ষা। তো এই শিক্ষাটা কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যেও লাভ করতে পারে, কেউ কেউ তার চারিপাশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, কেউ কেউ স্বশিক্ষিত হতে পারে। আবারও বলছি, শিক্ষিত হওয়ার জন্য তার জন্য সনদ জরুরি নয়। শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই হবে এমনটাও জরুরি নয়। কেউ কেউ স্বশিক্ষিত হতে পারে। শিক্ষার মূল সংজ্ঞা হচ্ছে মানুষের আচরণের আকাঙ্ক্ষিত এবং অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনের নাম হচ্ছে শিক্ষা। মানব সম্পদ হতে গেলে তাকে শিক্ষিত হতে হবে। তারপর কি? কর্মঠ হতে হবে। একজন মানুষ শিক্ষিত, অনেক বড় ডিগ্রি আছে, অনেক ভালো কাজ জানে, কিন্তু সে কর্মঠ না, তাকে মানব সম্পদ বলা যাবে না। তাহলে একজন মানুষের শিক্ষিত, কর্মঠ, কৌশলী হতে হবে। কৌশলীটা কি? আমি যদি তোমাকে এমনভাবে বলি যে একজন মানুষের কখন চলতে হবে, কখন থামতে হবে, এটা বোঝা। কখন তাকে উঠে দাঁড়াতে হবে, কখন বসতে হবে, কখন হাঁটতে হবে আর কখন দৌড়াতে হবে, কখন বলতে হবে আর কখন শুনতে হবে, এই যে বোঝার ক্ষমতা এবং সে অনুযায়ী চলা, এটাই হচ্ছে কৌশল, এটাই হচ্ছে কৌশলী। একজন মানুষকে বাস্তবতার এই পারিপার্শ্ব বিবেচনা করে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার সক্ষমতাটা থাকতে হবে। তাহলে দেখলাম কি, মানব সম্পদ হতে গেলে একজন মানুষের শিক্ষিত হতে হবে, কর্মঠ হতে হবে, কৌশলী হতে হবে, বুদ্ধিমান হতে হবে। নাও কোশ্চেন, বুদ্ধিমান বিষয়টা কি? মানুষের চিন্তার গভীরতাটাই হচ্ছে বুদ্ধিমত্তা। মানুষ যখন একটা কাজ করবে তখন চিন্তা করে গভীরভাবে বিচার বিশ্লেষণ করে কাজ করবে, এটা হচ্ছে বুদ্ধিমত্তা। মানুষের চিন্তার গভীরতাই হচ্ছে তার বুদ্ধিমত্তা। তার মানে একজন মানুষের শিক্ষিত হতে হয়, কর্মঠ হতে হয়, কৌশলী হতে হয়, বুদ্ধিমান হতে হয়, সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। একজন মানুষের সমস্ত গুণাগুণ আছে, সে শিক্ষিত, কর্মঠ, কৌশলী, বুদ্ধিমান, কিন্তু সে অসুস্থ, তাকে মানব সম্পদ বলা যাবে না। সর্বশেষ তাকে যে গুণের অধিকারী হতে হয় সেটা হচ্ছে দেশের উন্নয়নের হাতিয়ার হিসাবে নিজেকে প্রমাণ করা। একজন মানুষ শিক্ষিত, একজন মানুষ কর্মঠ, কৌশলী, বুদ্ধিমান, সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু তার কর্মকাণ্ড দেশের স্বার্থের বিপক্ষে, তাহলে তাকে মানব সম্পদ বলা যাবে না। তাহলে মানব সম্পদ হতে গেলে এই সমস্ত গুণগুলো থাকতে হবে। একজন মানুষকে শিক্ষিত হতে হবে, কর্মঠ হতে হবে, কৌশলী হতে হবে, বুদ্ধিমান,
সুস্বাস্থ্যের অধিকারী, সর্বোপরি দেশের উন্নয়নের একটা হাতিয়ার হিসাবে যখন নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে, সেই মানুষটাই হচ্ছে মানব সম্পদ। সেই মানুষটাকে আমাদের প্রয়োজন। সেই মানব সম্পদ, যথাযথ মানব সম্পদ সংগ্রহের সাফল্যের উপরে একটা প্রকল্পের সাফল্য বিশেষভাবে নির্ভর করে, অনেকাংশে নির্ভর করে। কারণ তোমরা একটু আগে দেখেছ, ব্যবস্থাপনার যে 6M, 5টা উপাদানের কার্যকারিতা নির্ভর করছে মানব সম্পদের উপর। সুতরাং একটা প্রকল্পের যথাযথ বাস্তবায়নের জন্য এই যথাযথ মানব সম্পদের সংগ্রহ খুব গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত। তারপর আমাদের যে বিষয়টা সংগ্রহ করতে হবে, অর্থ সম্পদ। অর্থ সম্পদটা কোথা থেকে সংগ্রহ করা হবে এটা নির্ভর করে প্রকল্পটা কোন ধরনের। কিছু কিছু প্রকল্প আছে, সেটা হচ্ছে ব্যক্তিক প্রকল্প। তো ব্যক্তিক প্রকল্পটা সাধারণত ওনার্স ক্যাপিটাল, মালিকের নিজস্ব তহবিল, মালিকের আত্মীয় স্বজনের কাছ থেকে ধার, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার, ব্যাংকের কাছ থেকে ধার, বিভিন্ন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ, এভাবে সে তার মূলধনটা সংগ্রহ করতে পারে, এভাবে তার অর্থটা সংগ্রহ করতে পারে। আবার কিছু কিছু প্রকল্প যেগুলো জাতীয় পর্যায়ের সরকারি মালিকানাধীন প্রকল্প, সেখান থেকে সরকার কিভাবে এই প্রকল্পের ব্যয়টা সংস্থান করে, সরকার কিভাবে অর্থ সংগ্রহ করে। সরকার একটা দেশের জন্য, জনকল্যাণের জন্য যখন কোনো প্রকল্প গ্রহণ করে, তখন সরকারের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকে, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ওই প্রকল্পের জন্য বিশেষ অর্থ বরাদ্দ রাখে। তাহলে সরকার, তোমরা জানো, একটা দেশের সরকার তার কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকে। তবে একটা জনপ্রিয় পরিকল্পনা হচ্ছে প্রত্যেক বৎসর সরকার তার দেশের কর্মকাণ্ড পরিচালনার জন্য বাজেট প্রণয়ন করে থাকে। একটু আগে আমি বলেছি, বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। একটা দেশে এক বৎসর সরকার কি কি করবে, কোন খাতে কত ব্যয় করবে, কোন খাত থেকে তার সম্পদ সংগ্রহ করবে, কোন খাত থেকে অর্থ সংগ্রহ করবে, এই সংক্রান্ত যাবতীয় পরিকল্পনাটা হচ্ছে বাজেট। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, সরকারের এই যে এক বৎসরের কথাটা আমি বললাম, এক বছরের ডিউরেশনটা কোথা থেকে কোথা পর্যন্ত। সরকারের যে এই যে বাজেট প্রণয়ন করে থাকে, সেটা একটা ফিনান্সিয়াল ইয়ারের জন্য। ইয়ার দুই রকমের, একটা ফিনান্সিয়াল ইয়ার, একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। আমরা জানি ক্যালেন্ডার ইয়ার শুরু হয় 1 জানুয়ারি থেকে, শেষ হয় 31 ডিসেম্বর, 12 মাস। আর ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয় 1 জুলাই, যেটা শেষ হয় 30 জুন, 12 মাস। তো এই যে সরকার একটা দেশের জন্য তার যে পরিকল্পনা করে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত সময়কালের জন্য, তখন তার বিভিন্ন রকম কর্মসূচি সেখানে ঘোষণা করে। তো কোনো প্রকল্প যখন সে গ্রহণ করে, তখন তার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ রাখে। তারপরে সরকার কি করে, সরকার অনেক সময় বড় বড় প্রকল্প স্থাপনের জন্য, বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার দেশে এবং বিদেশ থেকে অনেক সময় ঋণ সংগ্রহ করে, অনেক সময় ফরেন এইড সংগ্রহ করে, সেগুলো দিয়ে তার প্রকল্পটা বাস্তবায়ন করে। এছাড়া প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে সরকার অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে। ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, বাংলাদেশের কন্টেক্সটে বা এশিয়ার দেশসমূহের জন্য যদি বলি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাইকা, যা তাদের কাছ থেকে প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করে থাকে। তারপরে আমরা দেখি যে বস্তুগত দ্রব্যাদি, বস্তুগত সম্পদ সংগ্রহ। একটা প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন রকম বস্তুগত সম্পদের প্রয়োজন হয়, যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেই সকল সংগ্রহ করা প্রকল্প বাস্তবায়নের এই স্তরের কাজ। তারপরে আমাদের কি কাজ করতে হবে, প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণের যে আদর্শ মাপকাঠি সেটা প্রণয়ন করতে হবে। নিয়ন্ত্রণ কাজটা কিভাবে পরিচালিত হবে সে বিষয়টা এখানে ঠিক করতে হবে। আসলে শিক্ষাটা হচ্ছে কম্পারিজন, যে আমি এক জায়গায় একটা বিষয় শিখলাম, তুলনামূলক বিচারে আরেকটা জায়গায় যথাযথভাবে এটার প্রয়োগটা হচ্ছে শিক্ষা। তো আমরা এই যে দেখো, আমরা ব্যবস্থাপনা করেছি যে নিয়ন্ত্রণের ধাপ বা পদক্ষেপ। আসলে এই নিয়ন্ত্রণের ধাপ বা পদক্ষেপ যেটা আমরা আলোচনা করেছি, আমরা যেটা পড়েছি, আমরা যেটা শিখেছি, সেই বিষয়টাই এখানে একজন প্রকল্পের ব্যবস্থাপকের বা একজন প্রকল্প পরিচালককে এখানে কিন্তু প্রয়োগ করতে হয়। যে প্রকল্পটা যখন সে বাস্তবায়ন করতে যাচ্ছে, প্রকল্প যখন বাস্তবায়ন করছে, তখন তাকে কি করতে হবে,
এই প্রকল্পটা নিয়ন্ত্রণের জন্য তাকে কিছু কাজ করতে হয়। প্রথম যে কাজটা করতে হয়, আদর্শ ঠিক করতে হয়, আদর্শ মান নির্ধারণ, যে আমি প্রকল্পের কাজগুলো কি মানের চাচ্ছি, কি মানের প্রোডাকশন করতে যাচ্ছি, কি মাত্রায় প্রোডাকশন করতে যাচ্ছি, এই স্ট্যান্ডার্ডটা আমাকে ঠিক করতে হবে। সেকেন্ড স্টেজে তার কাজ হচ্ছে কার্যফল পরিমাপ, যে আমি যে কাজটা চেয়েছিলাম সেই কাজটা সে অনুযায়ী হয়েছে কিনা, কতটুকু হয়েছে সেটা পরিমাপ করা। থার্ড স্টেজে এসে তাকে কি করতে হবে, আমি যে স্ট্যান্ডার্ডটা চেয়েছিলাম আর বাস্তবে যে কাজটা হয়েছে এই দুটোর মধ্যে তুলনা করা। যে আমি স্ট্যান্ডার্ড, ফর এক্সাম্পল, যে আমি 50 ইউনিট প্রোডাকশন চেয়েছিলাম, 30 ইউনিট প্রোডাকশন হয়েছে, এই তুলনা করলাম, তুলনা করে দেখলাম যে 20 ইউনিট প্রোডাকশন কম হয়েছে। তাহলে কি করতে হবে, এই যে পার্থক্য বা বিচ্যুতি হলো, এই পার্থক্য বা বিচ্যুতির কারণ অনুসন্ধান করতে হবে। যে আমার পরিকল্পনার সাথে আমার বাস্তবের ডিফারেন্স 20, এটা কেন, এটা কারণ বিশ্লেষণ করতে হবে। কারণ বিশ্লেষণ করে, উদাহরণস্বরূপ আমি বললাম যে পর্যাপ্ত ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য আমাদের প্রোডাকশন ঠিকমতো হয়নি, 20 ইউনিট কম হয়েছে। তখন কি করতে হবে, সংশোধনমূলক ব্যবস্থা দিতে হবে। সংশোধনমূলক ব্যবস্থাটা ফর এক্সাম্পল বলতে পারি যে পরবর্তীতে তাহলে কি করতে হবে, জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। এটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। তাহলে আমরা কি দেখলাম, একজন প্রকল্প পরিচালক প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে প্রকল্পের যখন কর্মকাণ্ড চলছে তখন তাকে কি করতে হয়, নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হয়। নিয়ন্ত্রণের জন্য তাকে কি কাজগুলো করতে হচ্ছে, প্রথমে একটা স্ট্যান্ডার্ড ঠিক করতে হয়, আদর্শ মান নির্ধারণ করতে হয়, তারপর তার কার্যফলটা পরিমাপ করতে হয়, তারপরে কি করতে হয়, তার যে পরিকল্পনা এবং বাস্তবে কাজ যতটুকু হলো তার মধ্যে তুলনা করতে হয়। তুলনা করে কি করতে হয়, বিচ্যুতি নির্ধারণ করতে হয়। বিচ্যুতি নির্ধারণের পরের স্টেজের কাজটা হচ্ছে, বিচ্যুতি নির্ধারণের পরের কাজটা হচ্ছে তার বিচ্যুতির কারণ অনুসন্ধান করতে হয় এবং সর্বশেষ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রকল্প বাস্তবায়নের লাস্ট স্টেজ হচ্ছে যে প্রকল্পটা সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ার পর, প্রকল্পের লক্ষ্য অর্জিত হওয়ার পর এই প্রকল্পটার সমাপ্তিকরণ করতে হয়। একটা প্রতিবেদন, একটা প্রকল্পের যখন শেষ হয়ে যায়, প্রকল্পের লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়েছে, কতটা প্রকল্প লক্ষ্য অর্জিত হলো, কতটা লক্ষ্য অর্জিত হলো না, প্রকল্প বাস্তবায়নে কী কী সমস্যা ছিল, কী কী সুবিধা ছিল, এই সামগ্রিক বিষয়ে একটা প্রতিবেদন সম্পাদন করতে হয়। এভাবে একটা প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপনা এবং 4th ইয়ারের আরও 2-1টি কোর্স নিয়ে আগামীতে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা।